को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 2 যেটা বল ও গতি এর গতির কিছু প্রয়োজনীয় রাশি নিয়ে আলোচনা করব। ওকে, রাশি তো ফার্স্টে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সরণ বা ইংলিশে একে বলে ডিসপ্লেসমেন্ট। ওকে, তো সরণ কি? দেখো এখানে একটা ছবি আঁকা আছে। কি রয়েছে? ধরো এ পয়েন্ট, এখানে একটা বস্তু রয়েছে, সে এক্স পথে এরকমভাবে বেঁকে এইভাবে করে বি বিন্দুতে গেল। ওকে, আবার ধরো সেকেন্ড কেসে এ পয়েন্ট থেকেই বস্তুটা এই ওয়াই পথে গেল বি পর্যন্ত, বি পয়েন্টে। আবার থার্ড কেসে ধরো এ থেকে এই বি পর্যন্ত গেল জেড পথে। তো তিনটে পথের মধ্যে পার্থক্য আছে। এটা এরকমভাবে বেঁকে গেছে, এগুলো বেঁকে গেছে, তো এগুলো বেঁকে গেছে। এইগুলো এবার যদি বলা হয় যে এই বস্তুটার সরণ কত বা সরণ কি, তাহলে আমরা কি করে বের করব? সরণ মানে হচ্ছে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন। সো যদি আমরা বস্তুটার সরণ মাপতে চাই তাহলে আমাদের মাপতে হবে একটা নির্দিষ্ট দিকে। তো নির্দিষ্ট দিক কোনটা? এ থেকে বি, দ্যাট ইজ এ বি সরল লেখাটা হচ্ছে বস্তুটার সরণ। তো আরও ইজি করে যদি বলা হয় তাহলে সরণ হচ্ছে গিয়ে কোনো একটি বস্তুর প্রাথমিক আর অন্তিম অবস্থান। প্রাথমিক অবস্থান এটা এ, অন্তিম অবস্থান, প্রাথমিক মানে প্রথমে একদম শুরুর অবস্থা, যেটা শুরুতে কোথায় ছিল? এতে। অন্তিম মানে একদম শেষে, যখন মানে শেষ মানে তার গতিশীল অবস্থাটা থেকে সে স্থির হচ্ছে, মানে থামছে। তো কোথায় গিয়ে থামছে? বিতে, সেটা হচ্ছে অন্তিম অবস্থান। এটাকে যদি সরলরেখা দিয়ে যোগ করা হয় তো যে দূরত্বটা বা যে রৈখিক দূরত্বটা পাওয়া যায় সেটাই হচ্ছে সরণ। ওকে, তো সরণ মানে কি? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে, অথবা কোনো বস্তুর প্রাথমিক ও আরও ইজিভাবে বললে প্রাথমিক ও অন্তিম অবস্থানকে একটি সরলরেখা দ্বারা যুক্ত করলে যে রৈখিক দূরত্বটা পাওয়া যায় সেটা হচ্ছে সরণ। তো বোঝা গেল। আর বাদ বাকি যে এখানে ছবিটাতে এক্স ওয়াই জেড আছে, এইগুলো টোটালটা বাদ বাকি যেটা ছিল, ধরো এ থেকে বি পর্যন্ত ও এক্স পথে গেছে, এইটা যেটা গেছে এই টোটালটা হচ্ছে মানে এক্স পথটা, টোটালটা এখান থেকে স্টার্ট করে এক পর্যন্ত পুরো এক্স পথটা হচ্ছে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব। ওকে, তোমরা সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে অনেক সময় পার্থক্য দেয়, তোমরা পার্থক্যটা দেখবো। দেখো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে সবথেকে মানে অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে সবথেকে প্রধান পার্থক্য কী? সরণের একটি নির্দিষ্ট দিক আছে। ওকে, সরণের একটা নির্দিষ্ট দিক আছে, একদম দিকটা মেনশন করতে হয়। এই যে নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ এটি কি? এটি একটি ভেক্টর রাশি। তো ভেক্টর কোয়ান্টিটি সরণ। ওকে, বাট অতিক্রান্ত দূরত্বের কি নির্দিষ্ট দিক আছে? অতিক্রান্ত দূরত্ব এটাও হতে পারে, এই ওয়াইটাও অতিক্রান্ত দূরত্ব, জেডটাও অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে একটা বস্তু যখন টোটাল যে দূরত্বটা অতিক্রম করছে। ওকে, তো এখানে যে বস্তুটা এই পয়েন্টে ছিল সে টোটাল ডিস্টেন্স, মানে অতিক্রান্ত দূরত্ব মানে টোটাল ডিস্টেন্স কভার্ড, মানে টোটাল ডিস্টেন্স কতটা দূরত্ব টোটাল কভার করেছে, এই এক্স পথে টোটাল দূরত্বটা কভার করেছে। সে এই পথে কিন্তু যায়নি, সে ধরো গেছে এই এক্স পথেই গেছে বিতে, কিন্তু আমরা যদি সরণটা বলি তাহলে সেটা আমাদের সরলরেখাতেই মাপতে হবে। ওকে, তো সরণ একটা নির্দিষ্ট দিক আছে, দ্যাট ইজ এটা ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্বের নির্দিষ্ট দিক নেই, ওটা স্কেলার রাশি। ওকে, তো এবার আমরা দেখব সরণের একক ও মাত্রা। দেখো সরণের মাত্রা কি? সরণ মানে কি? সরণ মানে আমরা কী মাপছি? যদি যেটা বললাম এই যে সরলরেখাটা, তো আমি যদি বলি বস্তুটা সরণ কত, আমরা কি বলবো? কি মাপবো? আমরা এই সরলরেখাটার দৈর্ঘ্য মাপবো না? দৈর্ঘ্য। সরলরেখাটার যদি দৈর্ঘ্য মাপি তাহলেই তো মানে আমরা সরলরেখাটা মানেই তো সরণ। তো সরলরেখাটার কী মাপতে হবে, মানে কোন জিনিসটা মাপতে হবে যার ফলে আমরা সরণটা পাবো, সরণের মানটা পাবো, সেটা হচ্ছে দৈর্ঘ্য। তো সরণ মানে লেখা যায় না দৈর্ঘ্য, সরণ মানে দৈর্ঘ্য। ওকে, তো এর থেকে সরণের মাত্রা বের করা যায়। তার মানে মাত্রা হচ্ছে গিয়ে সরণের দৈর্ঘ্য মানে লেন্থ এল, এটাই সরণের মাত্রা। একক, এসআই একক হচ্ছে
কি দৈর্ঘ্যের এসআই একক যা সেটাও সরণের এসআই একক হবে। দৈর্ঘ্যের এসআই একক কি মিটার। ওকে, সিজিএস একক সেন্টিমিটার, সেমি। ওকে, সরণ মানে দৈর্ঘ্য, মাত্রা যেটা দৈর্ঘ্যের মাত্রা ওটাই এল। লেন্থ এসআই মিটার, সরণ একক এসআইতে যেটা দৈর্ঘ্যের একক এসআইতে সেটাই সরণ একক হবে। সিজিএসে হচ্ছে সেন্টিমিটার, সেমি। ওকে, আচ্ছা অতিক্রান্ত দূরত্বেরও সেম। অতিক্রান্ত দূরত্বটাও কিসে মাপ হবে? দৈর্ঘ্যতেই, ওটাও মাত্রায় লেন্থ হবে, ওটারও একক মিটার, আর সিজিএসে ওটার একক সেন্টিমিটার যেটা দৈর্ঘ্যের হয়। হ্যাঁ, কিন্তু সরণ একক মাত্রা সেম হতে পারে, কিন্তু মেন পার্থক্য হচ্ছে সরণের একটি নির্দিষ্ট দিক আছে, ওটা হচ্ছে ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্বে শুধু মান আছে, ওর কোনো নির্দিষ্ট দিক নেই। অতিক্রান্ত দূরত্ব এরকম হতে পারে, এরকম হতে পারে, এই পথ হতে পারে, কিন্তু সরণ সবসময় স্ট্রেট লাইন। ওকে, সরণ থেকে একটা প্রশ্ন খুব দেয়, যেটা হচ্ছে কোন ক্ষেত্রে কোনো বস্তুর সরণ শূন্য হতে পারে, বা কোনো ক্ষেত্রে কি বস্তুর সরণ শূন্য হতে পারে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দেয়। এরকম ধরনের অনেক প্রশ্ন পরীক্ষায় আসার চান্স থাকে বা আসেও। ওকে, তো কখন হতে পারে? যখন কোনো বস্তুর প্রাথমিক অবস্থান, ধরো এখান থেকে স্টার্ট করলো, সে ধরো বিতে এইভাবে বেঁকে গেল, বিতে গেল, আবার বি থেকে এতেই ফিরে আসলো, এই গেল আবার বি থেকে এতে ফিরে আসলো। তো আমরা সরণ মানে কি জেনেছিলাম? প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ, আমরা এটা জেনেছিলাম। কিন্তু এখানে দেখো বস্তুটা এ থেকে বিতে গেল, বি থেকে আবার এতেই ফিরে আসলো, তো প্রাথমিক বিন্দু ইজুগাল টু অন্তিম বিন্দু, প্রাথমিক বিন্দুটা আর অন্তিম বিন্দুটা সমান না? তো আমরা কি এখানে কোনো স্ট্রেট লাইন পাচ্ছি, কোনো সরলরেখা পাচ্ছি? এখান থেকে স্টার্ট করছিল, এখানেই ফিরে এসছে, এতেই ফিরে এসছে, তো এখানে সরলরেখাই তো পাচ্ছি না। তো আমরা এখানে সরণ শূন্য, কোনো সরলরেখাই তো এখানে ক্রিয়েট হচ্ছে না। তো আমরা তাহলে কিছু মাপতেও পাচ্ছি না, তো জিরো। তার জন্য এখানে এই ক্ষেত্রে সরণ হচ্ছে শূন্য। তো কখন? যখন কোনো বস্তুর প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান সমান হয়, সেক্ষেত্রেই বস্তুটির সরণ শূন্য হতে পারে। অতিক্রান্ত দূরত্ব কিন্তু শূন্য না। ধরো এইটুকু গেছে, ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, এইটুকু এসছে আরও 5 মিটার, তো এখান থেকে গেছে বি 5 মিটার, এখান থেকে এসছে 5 মিটার, তো 5 যোগ 5 টোটাল 10 মিটার কিন্তু বস্তুটি অতিক্রান্ত দূরত্ব টোটাল ডিস্টেন্সে কভার করেছে। তো এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারবে না। আচ্ছা, নেক্সট আমরা যে গতির রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। তো দ্রুতি বা স্পিড কি? স্পিড থেকে আশা করি তোমরা কিছু ধারণা করতে পারছো। স্পিড হচ্ছে গিয়ে বা দ্রুতিকে বলা হয় কোনো একটি বস্তু সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে। মানে এই যে এতে একটা বস্তু রয়েছে, বিতে গেল, এটা ডিস্টেন্স কভার করলো, ধরো 5 মিটার গেল, এবার শুধু 5 মিটার, এটা যদি আমরা বলি এটা অতিক্রান্ত দূরত্ব হতে পারে যদি এটা নির্দিষ্ট দিক থাকে, এটার যদি স্পেসিফিক মেনশন করা থাকে এ থেকে বিতে, তাহলে এটা সরণ, যদি না হয় নর্মাল তাহলে এটা অতিক্রান্ত দূরত্ব হতে পারে, কিন্তু দিক মেনশন থাকে সরণ হতে পারে। এবার যেই আমরা এটাকে টাইম দিয়ে এটাকে মানে টাইমের সাথে এটাকে বোঝাবো, অর্থাৎ মানে সময়ের সাপেক্ষে বোঝাবো, আমরা যদি বলি যে এই 5 মিটার গেছে 3 সেকেন্ডে, বা 3 মিটার 5 মিটার গেছে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। আমরা যখনই এটা বলবো, এইটা হচ্ছে কি স্পিড, দ্রুতি, অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে বলা হয় দ্রুতি। এক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, যখন আমি বললাম দ্রুতি কি, যে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন, আমি কিন্তু নির্দিষ্ট দিক এখানে বলিনি। তাহলে এর থেকে কী বোঝায়? দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ এর মান আছে, কোনো নির্দিষ্ট দিক নেই। আর এটাই হচ্ছে দ্রুতির সাথে বেগের সবথেকে প্রধান পার্থক্য। আমরা যখন এরপরই বেগ নিয়ে আলোচনা করবো দেখতে পারবো। ওকে, তো এর থেকে বলে রাখি দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি। তো দ্রুতি মানে কী দাঁড়ালো? দ্রুতি, ওকে, দ্রুতিকে ডিনোট করা হয় ভি দিয়ে। ওকে, দ্রুতি মানে কী দাঁড়ালো? টোটাল দূরত্বটা যতটা কভার করছে আমরা দেখলাম, এ থেকে বললাম যেটা বি পর্যন্ত গেল 5 মিটার,
এটা গেল। তাহলে এটাকে আমরা কি ক্যালকুলেট করছি? অতিক্রান্ত দূরত্ব, কারণ নির্দিষ্ট দিক বলে দেয়নি, সরল রেখায় আছে কিন্তু নির্দিষ্ট দিক তো বলা নেই। অতিক্রান্ত দূরত্ব, এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। ওকে, কিসের সাপেক্ষে? সময় টি। তো দুটি মানে কি দাঁড়ালো? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তার মানে তো সময়ের সাপেক্ষে বস্তুর যে দূরত্ব বা বস্তুর অবস্থান পরিবর্তন করা হয় তাকে দ্রুতি বলে। এটা যদি না লিখে যদি এটাও লেখা হয়, সময়ের সাপেক্ষে বস্তুর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে বা বস্তুর অতিক্রান্ত দূরত্বের পরিমাণকে বলা হয় দ্রুতি। এটা লিখলো রাইট। এর থেকে আমরা মাত্রা নির্ণয় করি দ্রুতির। মাত্রা তো অতিক্রান্ত দূরত্ব মানে কি, কিসে মাপা? অতিক্রান্ত দূরত্ব একটু আগে আমরা জানলাম, কি দেখলাম? দৈর্ঘ্য। অতিক্রান্ত দূরত্ব মানে দৈর্ঘ্য, এটা আমরা মাত্রা নির্ণয় করছি। আচ্ছা, দৈর্ঘ্য বাই সময়, সময় তো সময়, তো দৈর্ঘ্যের মাত্রা কি? এল টি। তাহলে প্রধান কী দাঁড়ালো? মাত্রাটা ফাইনাল আমাদের অ্যান্সার দেখো, এল টি টু দি পাওয়ার -1। ওকে, এবার টি টু দি পাওয়ার -1 কী করে আসলো? এটা যখন আমি তোমাদের চ্যাপ্টার 1-এর মাত্রা নির্ণয় পড়াচ্ছিলাম তখন দেখিয়েছিলাম এক সূচকের একটা নিয়মাবলী আছে। যদি এ টু দি এ বাই বি টু দি পাওয়ার এন থাকে তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হয়? সূচক এ ইন্টু বি টু দি পাওয়ার এটা -n হয়ে যায়। এখানে কি রয়েছে? এল, আমি এখানে জাস্ট দেখাচ্ছি, এল বাই টি মানে কি রয়েছে? এল বাই টি টু দি পাওয়ার 1। কেন? কারণ কি, সূচকের নিয়মাবলীতে আরেকটা জিনিস কি জানি, এ টু দি পাওয়ার 1 মানে এ, কোনো কিছু পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই ইটসেলফ। তো এবার এই ফর্মে চলে আসলো এল, এখানে এল এর জায়গায় এ আছে, টি এর জায়গায় বি টু দি পাওয়ার এন আমরা ধরে নিই স্ট্রাকচারে, তো টি টু দি পাওয়ার -1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তবে এর থেকে আমরা দ্রুতির একক নির্ণয় করি। দৈর্ঘ্য বাই সময়, এটাই তো দাঁড়ালো দ্রুতি মানে। তো এসআই একক কী বলা যায় এর থেকে? দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হচ্ছে কি, দৈর্ঘ্যের একক এসআইতে মিটার, সময় সেকেন্ড, সময় তো দুটো সব কিছুতেই সেকেন্ড থাকে, তাহলে এটা মিটার পার সেকেন্ড। অনেক জায়গায় দেখবে এইভাবে লেখা থাকে, অর এম এস টু দি পাওয়ার -1। সেই মাত্রায় মনে আছে মাত্রাটা কী বেরোলো? এটা মাত্রা বেরোলো না? তো মাত্রা থেকে একক নির্ণয় করা যায়। তো এলের জায়গায় কি? এল মানে লেন্থ, তো লেন্থের এসে একক কি? মিটার, দ্যাট ইজ এম। পাশে কি আছে? টি, টি মানে টাইম, টাইম মানে টাইমের এসে একক এস -1। এইটার থেকে এটা লিখলো রাইট, এটা লিখলো রাইট। ওকে, তো সিজিএসটা কী হবে? যদি এটা দেখে দেখি দৈর্ঘ্য বাই সময়, তো দৈর্ঘ্যের সিজিএস একক কি? সেন্টিমিটার, সিএম সেকেন্ড এস। ওকে, তো কী দেওয়া হলো? সেমি পার সেকেন্ড। और আচ্ছা এটাকে ইনভার্স সেকেন্ড, और এটার থেকে সেই মাত্রা থেকে আমরা কীভাবে লিখতে পারি? সিএম এস -1 সেন্টিমিটার সেকেন্ড -1। ওকে, আশা করি তোমরা দুটিটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা দেখব বেগ বা ভেলোসিটি। ওকে, তো বেগ কী? দেখো, দ্রুতির ক্ষেত্রে বেগ আর দ্রুতি অনেকটা কাছাকাছি, ওদের এককটাও পুরো সেম, মাত্রাটাও সেম, কিন্তু পার্থক্য হচ্ছে দ্রুতি হচ্ছে কি, যেটা আমি বললাম দ্রুতি পড়ানোর টাইমে, বোঝানোর টাইমে, দ্রুতি হচ্ছে গিয়ে স্কেলার রাশি, বেগ হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। তো কি দ্রুতির ক্ষেত্রে আমরা সময়ের সাপেক্ষে কী ক্যালকুলেট করছিলাম? অতিক্রান্ত দূরত্ব ক্যালকুলেট করছিলাম। ভালোভাবে বুঝবে এই জায়গাটা, সময়ের সাপেক্ষে আমরা অতিক্রান্ত দূরত্বটা দেখছিলাম। এখানে আমরা বেগের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে বস্তুর সরণটাকে ক্যালকুলেট করব, বস্তুর সরণটাকে দেখব। ওকে, এর থেকে কী বোঝা যাচ্ছে? বেগ মানে সরণ বাই সময়, যেটা আমি এখানে ওই ছবিটা দেখালাম দ্রুতির ক্ষেত্রে এ থেকে বিতে গেছে।
এবার ধরো বলে দিলাম, মেনশন করে দিলাম এ থেকে বিতেই গেছে, মানে আমরা যখন বলছি তখন বলছি এ থেকে বি 5 মিটার, যে বস্তুটা 3 সেকেন্ডে, দুটির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, 3 সেকেন্ডে বস্তুটা 5 মিটার দূরত্ব গেছে, আর কোন দিকে গেছে কিছু বলছি না। এবার আমরা বলছি 3 সেকেন্ডে বস্তুটা এ থেকে বির দিকে 5 মিটার গেছে। এই যে এ থেকে বি, শুধু এইটুকু দুটির ক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে মিস ছিল, বেগের ক্ষেত্রে এ থেকে বি এটা জাস্ট অ্যাড হলো, এর মাধ্যমে টোটালটা চেঞ্জ হয়ে গেল বেগে। অর্থাৎ বেগের একটি নির্দিষ্ট দিক আছে, তো সময়ের সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন বা সময়ের সাপেক্ষে বস্তুর সরণকে বলা হয়, সরণ মানে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন, তো সময়ের সাপেক্ষে বস্তুর সরণকে বলা হয় বেগ, এটা লিখলো রাইট। বা সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে বলা হয় বেগ। তো এটা মাত্রা সেমই হবে দুটির মতো, মাত্রা কি হবে, কারণ কি সরণ মানে কি দৈর্ঘ্য, আসলে দৈর্ঘ্যটা কি তো মাপ হয়, তো দৈর্ঘ্য সেম এল বাই টি। ওকে, পরীক্ষায় কিন্তু এই পার্টটা লিখলে হবে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু মাত্রা দিলে কিন্তু এই যে এই ফাইনাল পার্টটা লিখতে হবে, এটা এল টি মাইনাস ওয়ান। তো এর থেকে এসআই একক সেম দ্রুতির মতো, মিটার পার সেকেন্ড और এম এস মাইনাস ওয়ান, এই মাত্রা থেকে ডাইরেক্ট একক লেখা যায়। শুধু এইটুকু পার্ট মনে রেখে দিলেই হয়ে যায়, এর থেকে মাত্রা এসআই একক সিজে সব বের করা যায়। দেখো তাই তো, সন বাই সময়, সেটা মানে দৈর্ঘ্য বাই সময়, তো আমরা এর থেকে মাত্রা বের করে নিতে পারলাম, এর থেকে এসআই একক বের করে নিতে হবে, এটা না মাত্রা থেকে এই এককটা লিখলো, এটাও রাইট। তার সঙ্গে বেগ কি তোমরা বুঝতে পেরেছো? যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সমবেগ আর অসমবেগ, বেগের প্রকারভেদ বা টাইপস অফ ভেলোসিটি। দু ধরনের বেসিক্যালি বেগ হতে পারে। ধরো একটা বস্তু সরল রেখায় যাচ্ছে, মানে বেগটা আমরা সরল রেখায় ক্যালকুলেট করছি, এ থেকে বি যাচ্ছে একদম সরল রেখায়। এক্ষেত্রে দেখো বেগ যেটা আমরা যখন ক্যালকুলেট করবো, দেখো বস্তুটা একটা মান তো নিশ্চয়ই একটা রয়েছে, ঠিক আছে। ধরো 5 মিটার পার সেকেন্ডে এই বস্তুটা চলছে, ঠিক আছে। চলতে চলতে সে এ থেকে বিতে গেল, সরল রেখায় গেল। এক্ষেত্রে দেখো দিকটা একটা আছে, দিকটা কি পরিবর্তন হচ্ছে বস্তুটার? কেউ হাইওয়ে দিয়ে যখন দেখবে গাড়িগুলো যায় তখন কি বারবার দিক চেঞ্জ করে না? সে মানে হাইওয়ে মানে একটা স্ট্রেট রাস্তা, ওটা দিয়েছে মানে কোনো দিকে টার্নিং নিতে হয় না। তো একে কি কোনো ক্ষেত্রে টার্নিং নিতে হচ্ছে, অর্থাৎ কোনো দিকে বেঁকছে না, অর্থাৎ মানে তার দিকটা পুরো একদম স্থির নির্দিষ্ট, মানে একটা দিকটা পুরো চেঞ্জ হচ্ছে না। তো এটা হচ্ছে বস্তুর সমবেগ, অর্থাৎ তার বেগটাও কমবেও না বাড়বেও না। যদি এখান থেকে এতটা পর্যন্ত সে যদি 5 মিটার পার সেকেন্ডে আসে, তো এখান থেকে এতটা পর্যন্ত 5 মিটার পার সেকেন্ডে আসবে, এখান থেকে এখানেও 5 মিটার পার সেকেন্ড এই বেগেই বস্তুটা আসবে। একটা নির্দিষ্ট দিক রয়েছে, দিকটা পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে সাথে, অর্থাৎ সরলরেখায় চলছে বেসিক্যালি, সেটা হচ্ছে কি সমবেগ। সেম ধরো এ থেকে বিতে যাচ্ছে বস্তুটা, এইভাবে করে ঘুরে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা বেগ দেখি, এক্ষেত্রে কি এখান থেকে এখানে যতটা যাবে, এখান থেকে এখানে যতটা যাবে, এখান থেকে এখানে যতটা যাবে, এখান থেকে কি আমাদের বেগটা কি সেম হবে? সব জায়গায় কি 5 মিটার পার সেকেন্ড হবে? ধরলাম 5 মিটার পার সেকেন্ড নিয়ে চলা স্টার্ট করলো, এখান থেকে এতটা 5 মিটার পার সেকেন্ডে এসছে, চলা স্টার্ট করলো, তো এখান থেকে কি সেম যাবে? এটা মানে ধরো কেউ এবার হাইওয়েতে চলছিল, হাইওয়ে থেকে এবার কোনো গলিতে ঢুকে পড়লো, এবার গলিতে কি বিভিন্ন টার্নিং নিতে হয় আমাদের। তো কী হচ্ছে এই ক্ষেত্রে, বস্তুটার দিকটা মানে তাকে এই যে মানে বারবার মানে তাকে বারবার চেঞ্জ করতে হচ্ছে, তার দিকটা বারবার পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে বস্তুটার বেগ কি সেম থাকবে? নর্মাল আরও ইজি যদি বলি, যখন একটা ট্রেন পুরো স্ট্রেট একটা রেল লাইনের ওপর দিয়ে যায়, পুরো স্ট্রেট রেল লাইন, তখন স্পিড একদম টপ স্পিডে স্টেবল স্পিডে চলতে থাকে। যেই রেল লাইন এবার এরকম বেঁকে যায়, মানে টার্নিং থাকে কোনো এরকম, তখন ট্রেনটা স্লো হয়ে যায় না? যখন কোনো একটা টার্নিং নেয় তখন কি সেম স্পিডে টার্নিং নেয় না, তখন স্পিড স্লো করে নেয়। তো বেগটা স্টেবল থাকে না, তো এটাকে বলে অসমবেগ। অর্থাৎ সেটা কখন ঘটে? যখন কোন একটি বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে বেগের মান চেঞ্জ হতে পারে, অথবা
সবথেকে ইজি, যেটা দিয়ে মনে রাখা ভালো, বেগের দিক পরিবর্তন হতে পারে, তখন বস্তুতে অসমবেগ সৃষ্টি হয়। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ওকে, তো ধরো তুমি ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছো, ব্যারাকপুর স্টেশন বিকেপি, দাঁড়িয়ে আছো এখানে ইউ। ওকে, ট্রেনের জন্য ওয়েট করছো তুমি, ধরো শিয়ালদা যাবে। ওকে, তো ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, তুমি ট্রেনে উঠলে। তো ট্রেনে উঠলে এবার ট্রেনটা কি ফট করে একদম 60 কিলোমিটার পার আওয়ারে চলতে স্টার্ট করে দেবে? না, ট্রেনটা প্রথমে কততে ছিল? 0 কিলোমিটার পার আওয়ারে ছিল, মানে থেমেছিল, মানে 0 ছিল। ট্রেনটা প্রথমে স্থির অবস্থায় ছিল, স্থির থেকে সে ধীরে ধীরে তার বেগটাকে বাড়াচ্ছে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। আমরা এখানে স্পিড এখানে বলবো না, তা এখানে বেগ বলবো, কারণ আমরা বলে দিচ্ছি ব্যারাকপুর থেকে শিয়ালদা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। যদি এখানে এই দিকটা না থাকতো তাহলে এটা স্পিড বলাও যেত। তো তার বেগটাকে, ভেলোসিটিটাকে ট্রেন ধীরে ধীরে বাড়াচ্ছে। কিসের সাথে বাড়াচ্ছে? সময় যত এগোচ্ছে তার সাথেই তো বেগটাকে বাড়াচ্ছে। তো সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধি হলো ত্বরণ, বৃদ্ধি আর ত্বরণ। এই সময়ের সাথে সাথে যত সময় এগোচ্ছে, সময়ের সাথে সাথে ট্রেনটা 0 থেকে মানে চলতে শুরু করলো, দেন 5, 10, 15, 20 এরকমভাবে ধীরে ধীরে 40, 50, 60 কিলোমিটার পার আওয়ারে এবার করে বেগে পৌঁছালো। তো এটাকেই বলা হয় ত্বরণ, অ্যাক্সিলারেশন। ওকে, তো ত্বরণ কী প্রকার রাশি? ত্বরণ ভেক্টর রাশি, কারণ আমরা বলে দিলাম ব্যারাকপুর থেকে শিয়ালদা একটা নির্দিষ্ট দিকে, আর আমরা ওখানে বেগটাকেই মানে বেগ বৃদ্ধিটাকে আমরা দেখছি, নির্দিষ্ট দিকে বস্তুর বেগ বাড়ছে, আর বেগ বৃদ্ধির হারটাকেই তো বলা হচ্ছে ত্বরণ। তো এটা একটা ভেক্টর রাশি। তো ত্বরণ মানে কী দাঁড়াচ্ছে? প্রধান বেগ বৃদ্ধি বাই সময়ের সাপেক্ষে যেহেতু হচ্ছে। এবার বেগ বৃদ্ধি এটাকে আমরা কী করে ভাঙবো বা কী ব্যাপারটা? এখানে বললাম ট্রেনটা প্রথমে ধরো বিকেপি স্টেশনে ছিল, বিকেপি পর ধরো টিটাগড় রয়েছে, এর মাঝামাঝি পয়েন্ট একটা ধরো রয়েছে এখানে, ধরো এটা বিকেপি, এখানে ধরো একটা পয়েন্ট রয়েছে এক্স। ট্রেনটা এখান থেকে এক্সে গেল, ধরো এখানে প্রথমে তার স্পিড ছিল ধরো একদম প্রাথমিক বেগ 0 ছিল, তো 0 কিলোমিটার পার আওয়ার। ওকে, প্রাথমিক বেগ এক্সের দিকে যখন পৌঁছেছে মাঝামাঝি পথে, তো সেখানে ধরো সে তার বেগ পৌঁছেছে ধরো 50 কিলোমিটার পার আওয়ার। এবার বেগ বৃদ্ধি কত? বেগ বৃদ্ধি বের করতে গেলে বের করতে হয় এখানে ত্বরণ, যখন আমরা বের করব তখন হচ্ছে কি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ভাই সময় যেমন আছে থামো। অন্তিম বেগকে ডিনোট করা হয় ভি দিয়ে, আর প্রাথমিক বেগকে ডিনোট করা হয় ইউ দিয়ে, বাই টি। আচ্ছা, এটা টিজিএইচ মানে হয়ে যাচ্ছে এখানে টিজিএইচটা টিটাগড় স্টেশনটা যেটা বললাম। ওকে, তো এখানে অন্তিম বেগ কত আছে? 40। অন্তিম বেগ মানে আমরা বিকেপি থেকে এই এক্স পয়েন্ট পর্যন্ত দেখছি, এখানে অন্তিম বেগ কত পৌঁছেছে? 40 মাইনাস প্রাথমিক বেগ কত ছিল? 0 বাই টি। এবার যে জিনিসটা আমরা দেখবো সেটা থেকে একটা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় যে ত্বরণের এককে সেকেন্ড স্কোয়ার কথাটা কেন মেনশন করা হয়? সেকেন্ড স্কোয়ার কেন লেখা হয়? হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন লেখা হয়, যেটা ভালোভাবে বুঝবে। এটা হচ্ছে কোশ্চেন। ত্বরণের এককে কেন সেকেন্ড স্কোয়ার লেখা হয়? আমরা বেগের ক্ষেত্রে লিখছিলাম জাস্ট সেকেন্ড, মানে ওই পার সেকেন্ড। তো দেখবে এবার এখনও তো এককটা দেখায়নি ত্বরণের একক কী, তো আগে আমরা একক নির্ণয়ের প্রসেসটা দেখবো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। একক নির্ণয়ের প্রসেসটা দেখলেই এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো দেখো, বেগ বৃদ্ধি মানে লেখা যেতে পারে বেগ বাই সময়। তাই আমরা অ্যাটলিস্ট একটা বেগই তো পাচ্ছি লাস্টে, ওখানে যে দেখলাম যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক, মানে আমরা কি যেটা পাবো ওটাও তো একটা বেগই তো হবে। মানে আমরা 40 মাইনাস 0 করে তো 40 পাচ্ছিলাম, 40 কিলোমিটার পার আওয়ার, এটাই তো পাচ্ছি, তো এটাও তো একটা বেগই তো। তো বেগ বাই সময়, তো বেগ মানে আবার কি?
বেগ মানে আবার কি ছিল, আরও ইজি করে ধরো, এভাবে করে লেখা যায় না, বেগ ইন্টু 1/, সময়, তো সেটাকে এই ফর্ম a/b, a ইন্টু 1/b, এটাকে ভেঙে লিখলাম, এটাকে জাস্ট বাইরে বের করে দিলাম, উপরে কিছু এক পড়ে থাকলো। ওকে, তো বেগ মানে কি, সরণ বাই সময়, তাই না, আমরা জানলাম, ইন্টু 1/, সময়। তো ত্বরণ মানে আলটিমেট কী দাঁড়াচ্ছে, সরণ বাই, দেখো দুটো সময় গুণ হচ্ছে, তাহলে সময় স্কোয়ার হচ্ছে, কারণ কি 1/a ইন্টু 1/a মানে তো 1/a স্কোয়ার, তাই না। তো কেন সময় স্কোয়ারটা আসছে দেখতে পাচ্ছ, যদি এই প্রশ্নটা দেয় তাহলে এইটার ত্বরণ কাকে বলে ওটা লিখে এই পার্টটা দেখাতে হবে। তো আলটিমেট কী দেওয়া হলো আমাদের, সরণ বাই সময় স্কোয়ার। ওকে, এবার থেকে মাত্রা, সরণ মানে কি আবার দৈর্ঘ্য, আমি আর ওখানে লিখলাম না, তো দৈর্ঘ্যের মাত্রা কি এল, সময় স্কোয়ার, সময়ের মাত্রা কি টি স্কোয়ার, দেখো এল মানে লেন্থ, এসআইতে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইট ইজ এস। ওকে, और এবার মাত্রা থেকে লিখলে এস -2 CGS সেমি সেন্টিমিটার, ইট ইজ পার সেকেন্ড স্কোয়ার। ওকে, और মাত্রা থেকে যদি লিখি CM/S। ওকে, তো এটা হলো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। নেক্সট আমরা দেখব মন্দন বা রিটার্ডেশন। তো ত্বরণ বোঝানোর টাইমে যেটা বলছিলাম, বিকেপি, এবার ধরো বিকেপি সাথে তুমি ট্রেনটা ধরে ফেলেছো, এবার ধরো তুমি শিয়ালদায় ট্রেনটা ঢুকবে, তুমি ধরো বিধাননগর স্টেশন, বিধাননগর রোড, হ্যাঁ বিধাননগর স্টেশন রয়েছে, এখানে শিয়ালদা রয়েছে। তো ধরো এবার বিধাননগর থেকে ধরো মাঝামাঝি একটা পয়েন্ট এক্স, এখানে ট্রেনটা রয়েছে, এখানে প্ল্যাটফর্ম রয়েছে, ধরো কোনো একটা 1 বা 2 নম্বর কোনো প্ল্যাটফর্ম রয়েছে, ট্রেনটা ঢুকছে। এবার কী হচ্ছে, ট্রেনটা এখানে যখন একটা টপ স্পিডে রয়েছে, ধরো এখানে রয়েছে 60 km/h, ট্রেন তো হুট করে থামে না, ফট করে চলতে চলতে ব্রেক বেড়ে দিল, মানে পুরো একদম থেমে যাবে না, ধীরে ধীরে কমবে। অর্থাৎ এখানে যখন আসলো, ধরো এখানে স্পিড নিয়ে গেল 50 km/h, এখানে নিয়ে গেল 30, এখানে 20, ধরো এখানে 10, এখানে আলটিমেটলি 0। তো এখানে ব্রেকটা কমছে ট্রেনে, কিসের সাথে বলছে কমছে, হুট করে কি এটা কমে গেল, মানে 60 কিলোমিটার থেকে 0-তে যে আসে, এটা কি হট করে হয়ে যাবে, একটা টাইম তো লাগবে, তো কি সময়ের সাপেক্ষে ওখানে ব্রেকটা বাড়ছিল, হুট করে না, হঠাৎ করেও বাড়ছিল না, এক নিমেষের মধ্যে সময়ের সাপেক্ষে বাড়ছিল। তো এখানেও কী হচ্ছে, সময়ের সাপেক্ষে কমছে, কোনো বস্তুর সময়ের সাপেক্ষে বেগ হ্রাস বা বেগ কমার হারকে বলা হয় মন্দন। ত্বরণের উল্টো, ত্বরণ আর মন্দনের মধ্যে প্রধান পার্থক্য এটা, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ, আর সময়ের সাপেক্ষে বস্তুর বেগ হ্রাস বা বেগ কমে যাওয়া হলো গিয়ে মন্দন। ওকে, হ্রাসটা লেখা হয় একটু ভালো শব্দ, তার জন্য কমে যাওয়া হচ্ছে খুব চলতি একটা ওয়ার্ড, তো এটা অ্যাভয়েড করাই ভালো। বৃদ্ধির অপোজিট হ্রাস, হ্রাস হয় রফালা আদন্তেশ। ওকে, তো সেম ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে টোটালি সেম, কিন্তু মানে সেম বলতে মাত্রা আর একক ওদের সেম, কিন্তু মন্দনের ক্ষেত্রে আমরা একটা জিনিস শুধু দেখবো, যখন মন্দন ক্যালকুলেট করতে হয় তখন এখানে একটু উল্টো থাকে। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ, কারণ কি মন্দন মানে ঋণাত্মক ত্বরণ মানে ত্বরণটা যখন মাইনাসে বেরোবে, মাইনাস কখন বেরোতে পারে ত্বরণ, তখন আমরা কি দেখলাম যে ভি মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, এই টিটা আপাতত ভুলে যাও, ভি মাইনাস ইউ। তো যখন ধরো অন্তিম বেগ হচ্ছে গিয়ে ছোট, প্রাথমিক বেগ হচ্ছে গিয়ে বড়, মানে অন্তিম বেগ ধরো হচ্ছে গিয়ে ছোট, ধরো অন্তিম বেগ হচ্ছে গিয়ে 0, প্রাথমিক বেগ হচ্ছে গিয়ে 50/t, তাহলেই তো এটা মাইনাসে বেরোতে পারে, তাই তো, আর দেখি এরকম হবে। যাও, ওটা আমাদের মেন টপিক হচ্ছে ঋণাত্মক ত্বরণ কেন বলা হয়, এটা মাইনাস তখনই হবে ত্বরণ, এটাকেই এবার মন্দন যখন দেখবো তখন এটাকে প্লাসে লেখা হবে,
তাহলে মন্দন। তো মন্দনের ক্ষেত্রে ব্যাপারটাও ঘুরে যায়। মন্দনের ক্ষেত্রে কী হয়, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই টি, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই টি। তো আজকে আমরা কী কী জানলাম? আজকে আমরা চ্যাপ্টার 2 এর ফার্স্টে যেটা দেখলাম, মানে গতি সম্পর্কিত কিছু প্রয়োজনীয় রাশি নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে আমরা জানলাম স্মরণ কী, সেটার মাত্রা ও এককগুলো জানলাম। ওকে, নেক্সট আমরা জানলাম অতিক্রান্ত দূরত্ব কী রাশি। স্মরণ যেহেতু নির্দিষ্ট দিক আছে, তো এটা হচ্ছে ভেক্টর রাশি, মানে মান তো অবশ্যই থাকতে হবে, কারণ নির্দিষ্ট দিক আছে তার জন্য এটা ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব শুধু মান আছে, দিক নেই, তার জন্য এটা একটা স্কেলার রাশি, সেটা আমরা জানলাম। একক ও মাত্রাটা আমরা দেখলাম, ঠিক আছে। নেক্সট আমরা কী জানলাম? নেক্সট আমরা জানলাম দ্রুতি বা স্পিড কী রাশি, মাত্রা নির্ণয় করলাম আমরা, পদ্ধতিটা দেখলাম। ওকে, 4 হচ্ছে বেগ, জানলাম আমরা ভেলোসিটি কী। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য দেখলাম। দ্রুতি হচ্ছে গিয়ে একটি স্কেলার রাশি, কারণ নির্দিষ্ট দিক নেই, সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, জাস্ট মানে সময়ের সাপেক্ষে বস্তুর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে দ্রুতি, সময়ের সাপেক্ষে বস্তুর স্মরণ হচ্ছে গিয়ে বেগ। বেগের নির্দিষ্ট দিক আছে, এর জন্য এটা ভেক্টর রাশি, এটা আমরা জানলাম। সমবেগ ও অসমবেগ কী, সেটা আমরা দেখলাম। হ্যাঁ, সমবেগ ও অসমবেগ। আমরা নেক্সট দেখলাম ত্বরণ বা অ্যাক্সিলারেশন, মানে কি বেগ বৃদ্ধির হার। সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু বেগ বাড়তে থাকে তাহলে সেটাকে বলা হয় ত্বরণ। নেক্সট আমরা জানলাম মন্দন বা ঋণাত্মক ত্বরণ। সময়ের সাপেক্ষে উল্টো কেস, মানে ত্বরণের সময়ের সাপেক্ষে বস্তুর বেগ কমছে, মানে কোনো একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে, সেটা হচ্ছে কি মন্দন। আর কোনো একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, সেটা হচ্ছে কি ত্বরণ। সেটা আমরা জানলাম। ত্বরণ ও মন্দনের মধ্যে প্রধান পার্থক্য এটা। হ্যাঁ, দুটোই ভেক্টর রাশি, দুটোই নির্দিষ্ট দিক আছে, বেগ দিয়ে এদেরকে ক্যালকুলেট করতে হয়। আর নেক্সট আমরা ত্বরণ পড়ানোর সময় জানলাম ত্বরণে কেন সেকেন্ড স্কোয়ার কেন ব্যবহার করা হয় এককে, ত্বরণের এককে কেন সেকেন্ড স্কোয়ার ব্যবহার করা হয়। ওকে, তো এটা আমরা জানলাম আজকের ক্লাসে। তো আজকের ক্লাসের ওপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে সেটা তোমরা করে দিও। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্টস।